তো আমরা আজকে ক্লাস 10 এর সিবিএসসি তে একটি কবিতা নিয়ে আসলাম যার নাম হচ্ছে গিয়ে তিন পাহাড়ের কুলে। আমরা এটা প্রথমবার আলোচনা করব তোমাদের সঙ্গে অনলাইনে। তো এই কবিতাটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। তো শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে গিয়ে 1933 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1995 সালে। তো আমরা ওনার কবিতা এই তিন পাহাড়ের কোলে আলোচনা করব। আমরা বেশি দেরি করব না বা বেশি লম্বা করব না, শুরু করছি আমরা এই কবিতাটা। কবিতার নাম হচ্ছে গিয়ে তিন পাহাড়ের কোলে। আমি প্রথমেই বললাম তিন পাহাড়ের কোলে, অর্থাৎ তিন পাহাড়ের মধ্যে। কুল মানে মধ্যে, এখানে মধ্যে তিন পাহাড় ঝাড়খণ্ডের একটি জায়গা যেটা সাহেবগঞ্জের অবস্থিত এই তিন পাহাড়। আর এই তিন পাহাড়ের কুলে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে এটা তিন পাহাড় জাংশন নামে পরিচিত তোমরা দেখতে পাবা। তো এখানে ডাইরেক্টলি কোনো উল্লেখ করা নেই, তবু আমরা এই কবিতাটা পড়বো এবং বুঝবো যে কবি আমাদেরকে কি বলতে চেয়েছেন। দেখো শুরু করা যাক। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল প্রেমে। মানে কবি বা ওরা যখন ট্রেন থেকে নামছিল তখন হয়তো সময়টা অন্ধকার ছিল, ভোর রাত কিংবা মাঝরাত ছিল। ওই সময় ওরা যখন ট্রেন থেকে নামে তখন হাওয়া বিলাসী তিন জোড়া চোখ, হাওয়া বিলাসী অর্থাৎ ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে ট্রাভেল করতে খুবই ভালোবাসে তাদেরকে বলে হাওয়া বিলাসী। তো হাওয়া বিলাসী তিন জোড়া চোখ, নর্মাল সাধারণ মানুষের এক জোড়া চোখ থাকে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তিন জোড়া চোখ অর্থাৎ তিনজন লোক। হয়তো কবি বা ওরা তিনজন মিলে ওইখানে ঘুরতে গিয়েছিল। তো হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল প্রেমে। প্রেম বলতে এখানে মধ্যে তিন পাড়ে যে দৃশ্যটা, এই দৃশ্যর কথা বলা হয়েছে। যখন তারা এই দৃশ্যটা দেখে তখন তারা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, মানে সুন্দর হয়তো বা জায়গাটা তাদের মনোরম করে তোলে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। জনমানবহীন স্টেশন অর্থাৎ যখন ওরা স্টেশন থেকে নামছিল ওখানে ওরা ছাড়া আর কোনো লোক ছিল না, তাই এখানে জনমানবহীন বলা হয়েছে। আর আকাশ ভরা তারায় অর্থাৎ যদি ওরা ভোর রাতে কিংবা মাঝ রাতে নেমে থাকে তবে কি এখানে আকাশটা তারায় ভরা ছিল, দেখতে আরো সুন্দর ছিল। বলছে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। এখানে সকলে বলা হয়েছে, মানে একটু কবি জোর দিয়ে বলেছেন সকলে। বানানটা তোমরা দেখতে পাচ্ছ, সকলে মানে কবি জোর দিয়ে বলেছেন যে তুমি যেই এখানে যাবে তারই একদম সে মুগ্ধ হয়ে যাবে, সেই পথ হারাবে অর্থাৎ সেই মুগ্ধ হয়ে যাবে। মানে জায়গাটা এত সুন্দর তিন পাহাড়ের কোলে, এখানে যেই যাবে সেই মুগ্ধ হয়ে যাবে, তারই মনোরম মনে হবে ওই দৃশ্যটা। পরের আমরা যে পংক্তিটা আমরা পড়ছি, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। পথ হারিয়ে যায় যেদিকে অর্থাৎ যেদিকে পথ হারিয়ে যায়, মানে ওই তিন পাহাড়ের এখানে পথের কোনো অভাব নেই, মানে এখানে সৌন্দর্যের কোনো শেষ নেই। তুমি যেদিকে গিয়ে পথ হারাবে সেদিকে তুমি নতুন একটা পথ খুঁজে পাবে, মানে ওখানে পথের কোনো শেষ নেই, অর্থাৎ সৌন্দর্যের কোনো শেষ নেই। এত সৌন্দর্য এই জায়গাটা, যেদিকে তুমি পথ হারাবে সেদিকে নতুন একটা পথ খুঁজেই পাবে, অর্থাৎ নতুন সৌন্দর্য তুমি খুঁজে পাবে। ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। দেখো পাহাড়ে ঝর্ণা থাকাটা কমন। ঝর্ণা মানে তো আমরা জানি পাহাড়ের উপর থেকে জলটা ভেসে পড়াটাকে কি বলে ঝর্ণা। কাদর মানে কোনো একটা ছোট ছোট জায়গা যেখানে জলগুলো জমে থাকে এটাকে কি বলে কাদর বলে। তো ঝর্ণা কাদর টিলা অর্থাৎ ছোট ছোট পাহাড়কে টিলা বলা হয়। ঝর্ণা কাদর টিলা পাথর এই বনভূমি সবকিছু নিয়ে যেমন পরিবেশটা আরো সুন্দর করে তুলেছে এই তিন পাহাড়ের কুলে। বনভূমির অপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর গুসুর গাসুর স্বপ্নে কথা কয়। দেখো মনোভূমির অপারে কোন, বনভূমির অপারে মানে ওই তিন পাহাড়ের অপারে, মনোভূমির দয়, মনোভূমি মানে কল্পনা, কল্পনার ভূমি। আমাদের মনে যে কল্পনা কি, এই কল্পনা কি বলে এটাকে মনোভূমি বলে। এই বনভূমির অপারে যেমন আমাদের কল্পনা আঁকা রয়েছে, এই জায়গাটা এত সুন্দর। ফুসুর ফাসুর গুসুর গাসুর স্বপ্নে কথা হয়, যেমন এই কল্পনার মধ্যে আমরা সুন্দর করে যেমন নিজে নিজে কি কি কথা বলছি, কানে কানে ফুসুর ফাসুর কথা বলছি, আমরা নিজেই বুঝতে পারছি না। এত সুন্দর জায়গাটা ওই কবি মানে ওরা মনোমুগ্ধকর হচ্ছে বা ওরা দেখে এটা অনুভব করতে পারছে।
নেক্সট কি বলছে আমাদের, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খুলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কূলে। পূব আকাশে অর্থাৎ আমরা জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে, তো পূব আকাশে আস্তে ধীরে অর্থাৎ ওই জায়গাটায় সূর্য যখন উদয় হয় তখন পুরা দেখা যায় যে এখানে সূর্য উদয় হচ্ছে। তো যখন সূর্য উদয় হয় বা উদয় হচ্ছে তখন আস্তে আস্তে যেমন মানে সবুজ গাটা ভেসে উঠছে ওই তিন পাহাড়ের, হ্যাঁ, শক্ত সবুজ গা ভেসে তিন পাহাড়ের কূলে, মানে যখন আলো তার ঘুমটা খুলছে, মানে যখন আলো সুন্দর করে যখন মানে তার ঘুমটা খুলছে অর্থাৎ যখন আলো উঠছে, সূর্য যখন উদয় হচ্ছে তখন আস্তে আস্তে এই তিন পাহাড়ের গাটা, শক্ত সবুজ গাটা ভেসে উঠছে, আলোটা যেমন আরো সুন্দর মনোরম হয়ে উঠছে। সহজ করে বাঁচা কি আর কাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। দেখো, সহজ করে বাঁচা মানে এই যে আমরা যে বাঁচি, নানা টেনশন, নানা চিন্তা এইসব নিয়ে সংসারে, এই চার দেওয়ালের মধ্যে, এই ইট কংক্রিটের ঘরে, এগুলাকে বাঁচা বলে না। কবির মতে যদি তুমি বাঁচতে চাও সহজ করে, তবে কাঁচাতে নয়, তুমি বেরো, তুমি ট্রাভেলে যাও, তুমি ঘুরতে যাও, তুমি পাহাড়ে যাও, তুমি সমুদ্রে যাও, তবেই তুমি সহজ করে বাঁচতে পারবে, জীবনের মানে পাবে। এই দুনিয়া কত সুন্দর আর এই পৃথিবীর কত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, সেটা তুমি যখন দেখতে পাবে তখন নিজেকে তুমি খুঁজে পাবে। নাহলে এই চার দেওয়ালের মধ্যে আমরা সহজ করে কখনোই বাঁচতে পারি না এসবের মধ্যে। তিন পাহাড়ে নকশি কাঁথায় শিশুর কলরব। এখানে মধ্যে নকশি কাঁথা কথার অর্থ হচ্ছে গিয়ে কাপড়ের মধ্যে বা কোনো খাতার মধ্যে যেমন বিভিন্ন ধরনের রঙিন সুতা দিয়ে যেমন আমাদের মায়েরা বোনেরা সুন্দর একটা ডিজাইন তৈরি করে, নকশা তৈরি করে, এটাকে কি বলা হয়, নকশি কাঁথা। তেমনি ওই তিন পাহাড়ের কূলে এত সুন্দর একটা অঞ্চল, এত সুন্দর একটা জায়গা, যেখানে যেমন নকশার মতো মনে হয় সৌন্দর্য গুলাকে। তো কি বলা হয়েছে এখানে, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। শিশুর কলরব মানে হচ্ছে যেমন শিশুরা যেমন একসঙ্গে মিলে মিশলে ওরা যেমন একটা কলরব তৈরি করে, চিৎকার চেঁচামেচি তৈরি করে, তেমনি সৌন্দর্য এখানে চিৎকার চেঁচামেচি করছে এমন মনে হচ্ছে, কলরব করছে এমন মনে হচ্ছে, এত সুন্দর এই জায়গাটা, মনোরম পরিবেশটা। তো এটা দেখে কবি মুগ্ধ হয়েছেন এবং এই কবিতা লিখেছেন। তো আজকে আমরা একজন মানে এখানেই শেষ করছি কবিতাটা। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন নিজের ছোট ভাই হিসেবে। তো চেষ্টা করব আগামীতে একটু ভালো করে বেটার এক্সপিরিয়েন্স করার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।